ব্রাজিলের কোচ টপিকে আলোচনা চলছে এবং খুব সম্ভবত আরো কিছুদিন চলবে, বিকজ যতটুকু আপডেট আমরা পেয়েছি সেখান থেকে মোটামুটি একটা ধারণা করা যায় যে মে মাসের আগে আসলে অফিসিয়াল ঘোষণা আসার কোনো সম্ভাবনা নাই, বিকজ সিবিএফ প্রেসিডেন্ট নিজেই বলছেন যে কাজটা খুব আস্তে আস্তে করতেছেন এবং শেষ মুহূর্তে গিয়ে তারা ডিসিশনটা নিবে। এখন পর্যন্ত কাউকে অফিসিয়াল ঘোষণা দেওয়া হয় না। এবং এখন যদি আমরা ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে নিয়ে একটু আলোচনা করি, দীর্ঘদিন ধরে এই আলোচনা আসতেছে। এখন ঘুরে ফিরে সেই কার্লো আনচেলত্তি নাকি জেসুস এই পর্যায়ে আমরা চলে আসছি, এর বাইরে খুব সম্ভবত যাওয়ার খুব একটা সুযোগ নাই। সিবিএফ প্রেসিডেন্ট যেটা বলেছেন সেটা একদম ক্লিয়ার যে তারা এমন কোনো কোচকে আনতে চান যে বর্তমানে কোনো ক্লাবের সাথে অলরেডি কাজ করতেছেন, চুক্তিবদ্ধ আছেন। ওনাকে কোনো ধরনের চুক্তি ভেঙে তারপরে দলের সাথে যোগ দিতে হবে। সেটা যদি আপনি অ্যাভেলেবেল যারা আছে বা যাদেরকে নিয়ে আলোচনা চলছে, জেসুস, কার্লো আনচেলত্তি, জোসে মৌরিনহো কিংবা পেরেরা, সবারই কিন্তু চুক্তিটা 2026 সাল পর্যন্ত। সুতরাং আমরা বুঝতেই পারতেছি যে এই যে আলোচিত ক্যান্ডিডেট তাদের ভিতরেই একজন হইতে যাইতেছে। কিন্তু পার্টিকুলারলি যদি একদম বিশেষভাবে আলোচনা করতে হয় বা উল্লেখ করতে হয়, সেটা অবশ্যই জর্জ জেসুস এবং কার্লো আনচেলত্তি। এখন জর্জ জেসুসের ব্যাপারটা আমরা এতদিন জানতে ছিলাম, বা গত যে ভিডিও দিছিলাম আমি তার 6 দিন পরে, এটা 7 নম্বর দিনে এসে ভিডিও করতেছি। সুতরাং এই 6 দিনে মুভমেন্টটা এরকম ছিল যে জর্জ জেসুস কোচ হয়ে যাচ্ছেন, এটা মোটামুটি আমরা কনফার্ম ছিলাম এবং স্টিল কনফার্ম বলা যায়, বিকজ জর্জ জেসুস সব দিক থেকে এগিয়ে আছে। আপনি সিন্ডিকেটের কথা বলেন, ন্যাশনালি ওরা যেভাবে জর্জ জেসুসকে ভালোবাসে বা ওকে যেভাবে পেতে চায়, ওই জায়গায় যদি চিন্তা করেন, লিজেন্ডরা যেভাবে ওকে অ্যাপ্রিসিয়েট করতেছে, তার উপরে এই দলটাতে কাজ করার অভিজ্ঞতা, মানে এই ব্রাজিলে কাজ করার অভিজ্ঞতা, ব্রাজিলের সাথে একদম যে ধরনের পরিবেশ দরকার সেইগুলো যদি আপনি বিবেচনা করেন, অবশ্যই জর্জ জেসুস আগায় থাকবে, বিকজ সে ফ্লামিঙ্গোতে যথেষ্ট ভালো সাকসেস পাইছে। সুতরাং জর্জ জেসুস স্টিল আগে আছে, কিন্তু কার্লো আনচেলত্তির আলোচনাটা আবার একটু ব্যাক করছে, বিকজ আমরা দেখছি যে একটা রিউমার উঠছে, যদি এরকম হয়ে থাকে যে আর্সেনালের কাছ থেকে নকআউট হয়ে গেছে, বিকজ রিয়াল মাদ্রিদ যেভাবে হারছে ম্যাচটা, এটা কিন্তু আপনি কখনোই কোনোভাবে কোনো অ্যাঙ্গেল দিয়ে পজিটিভলি নিতে পারবেন না। তার আগে আবার লা লিগাতে ম্যাচ হারছে, মানে টাইটেল রেস থেকে অনেকটাই পিছিয়ে গেছে। সুতরাং বোঝাই যাইতেছে যে কার্লো আনচেলত্তির উপরে অনেক বেশি প্রেশার এখন চলে আসছে, এবং এই প্রেশারের জায়গা থেকে হয়তোবা রিয়াল মাদ্রিদ একটা স্টেপ নিতে পারে যে কার্লো আনচেলত্তির আমরা সেক করে দিতেছি, যদি আর্সেনালের কাছে স্টিল হাইরে যায়। এমনও হইতে পারে যে আপনি ম্যাচ হাইরে গেছেন, বাট মানে আলটিমেটলি 2 লেগ মিলে হেরে গেছেন, বাট বার্নাবেউতে ফাইট দিচ্ছেন, যেটা হয়তো অ্যাপ্রিসিয়েট পাওয়ার মতো, যেখানে হয়তো আপনি ভালো কোনো সাইন দেখতে পাইতেছেন। এমন হইতে পারে যে এইখান থেকে জিততেছেন, এইটাকে পেরেস চিন্তা করতেছে ওকে ক্লাব ওয়ার্ল্ড কাপ সামনে আছে, হয়তো আমাদের এই পারফরমেন্সটা ওইখানে যে মোটিভ করবে, নতুন একজন কোচকে আমি নিয়ে এসে ক্লাব ওয়ার্ল্ড কাপে চলে গেলাম, এটা হয়তো খুব একটা পজিটিভ দিক হবে না। সুতরাং এই জায়গা থেকে কিন্তু রিয়াল মাদ্রিদের এখনো কার্লো আনচেলত্তিকে রেখে দেওয়ার একটা ভালো সম্ভাবনা আছে, কারণ সিভিএফ এই জায়গা থেকে চিন্তা করতেছে যে আমাদের এমন কাউকে লাগবে যে পরবর্তী 2টা ম্যাচই দায়িত্ব নিতে পারবে, মানে মে মাসেই দায়িত্বটা নিতে পারবে, যেটা একদম ক্লিয়ার কাট বলে দিছে। সুতরাং এখানে যদি পেরেজ মনে করে যে কোনো কারণে কার্লো আনচেলত্তিকে আমি ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে ছাড়বো না, দেন এইটা কিন্তু কার্লো আনচেলত্তির দিকে আর যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না, যদি এরকম ঘটে থাকে। এবং সেই ক্ষেত্রে ক্লাব ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত যদি এমন হয় যে কার্লো আনচেলত্তিকে স্যাক করে দিছে, সেক্ষেত্রে ক্লাব ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত একজন কোচ থাকবে, অন্তর্বর্তীকালীন যে কোচ বলা হয় সেগুলো হয়তোবা রিয়াল মাদ্রিদ তাদের একাডেমি থেকে কাউকে হয়তোবা প্রমোট করবে এই জায়গাটার জন্য। এবং ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে তখন কিন্তু নর্মালি লেভারকুজেনের সাথে জাবি আলোনসো চুক্তিটা ভেঙে চলে আসতে পারবে। সুতরাং ওই জায়গা থেকে হয়তো ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে জাবি আলোনসোকে নিয়োগ দেওয়া হইতে পারে, বিকজ রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ জাবি আলোনসো, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নাই। এখন রিয়াল মাদ্রিদ কি করতেছে, ওদের কোচ কি হইতেছে, এটা নিয়ে আমাদের আপাতত মাথা না ঘামালে চলবে। আপাতত আমাদের টপিক হলো ব্রাজিল নিয়ে কথাবার্তা বলা, এবং এই জায়গা থেকে কার্লো আনচেলত্তির আসার বিষয়টা বা কি হবে সেটা হয়তো আমরা নেক্সট যে উইক এইটাতে একটা বড় ধরনের বলতে পারেন যে সংবাদ পেতে যাইতেছি। এবং যদি সেইটা হয়ে থাকে যে কার্লো আনচেলত্তি অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে, স্যাক হয়ে গেছে রিয়াল মাদ্রিদ থেকে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ব্রাজিল ডেফিনেটলি কার্লো আনচেলত্তির জন্য আবার যাবে। বিকজ আমরা কিন্তু আজকেও যে নিউজগুলো পেয়েছি সেখানে
গ্লোবো এবং সিবিএফ প্রেসিডেন্ট দুইজনই অফিসিয়ালি বলছে যে আমরা এখন পর্যন্ত কাউকে অফিসিয়াল কোনো অফার করিনি, এবং গ্লোবো কিন্তু এই কথাটা বলতেছে। এবং গ্লোবোর যে বিষয়টা সেটা হলো যে ওরা সবসময় অথেন্টিক নিউজটা এইভাবে দেয় যেটা সিবিএফ থেকে আসতেছে ওইটাকেই কেন্দ্র করে একটু এলাবোরেট করে, দ্যাটস ইট। গ্লোবো কখনো দেখবেন যে টিএনটি যদি 5টা নিউজ করে, গ্লোবো নিউজ করবে একটা, বিকজ গ্লোবো হলো অনেকটাই অথেন্টিক, মানে ধরেন যে ফ্যাব্রিজিও রোমানো টাইপের। মানে আমরা কিন্তু অনেক আগেই বলে দিতে পারি যে হেয়ার উই গো ডিল ডান, মানে একটা ধারণার উপরে বেস করে, কিন্তু ফ্যাব্রিজিও হেয়ার উই গো বলতে পারে না যতক্ষণ পর্যন্ত দুইটা পক্ষ সমঝোতায় পৌঁছায়। সুতরাং টিএনটি হলো এক ধরনের, এবং টিএনটি নিউজগুলো যদি আপনারা দেখেন বা অন্য যে নিউজগুলো আছে ব্রাজিল কেন্দ্রিক, ওইগুলোতে দেখবেন যে মোটামুটি জর্জ জেসুসকে কিন্তু কোচ করেই দিছে, এবং জর্জ জেসুসের যে পয়েন্টগুলো বলছে ওই জায়গা থেকে অবশ্যই আপনি মনে করতে পারেন যে জর্জ জেসুস উড বি দ্য বেটার অপশন। বাট আপনাকে এটাও মাথায় রাখতে হবে গ্লোবো যে নিউজগুলো করবে ওইগুলো অবশ্যই অথেন্টিক, এবং ওই জায়গা থেকে আমরা মোটামুটি ধারণা করতে পারি যে সিবিএফ স্টিল কার্লো আনচেলত্তির জন্য ওয়েট করতেছে। এই মোটামুটি আলোচনা। এবং যদি আমরা আবার একটু রিমাইন্ডার দিতে চাই যে জর্জ জেসুস ভালো হবে কিনা বা কার্লো আনচেলত্তি ভালো কি হবে কিনা, জর্জ জেসুসের যে জায়গাটা, সে যেহেতু ব্রাজিলে অতীতে কাজ করে গেছে, সুতরাং ওর একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। বাট যে জিনিসটা আমার কাছে একটু খটকা লাগে সেটা হলো যে ব্রাজিল এই মুহূর্তে চাচ্ছে বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে, মানে দীর্ঘদিন এই প্রজেক্টটা কাজ করবে, হয়তো বা 2030 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, যেটা সিবিএফ প্রেসিডেন্ট নিজে বলছেন, যিনি এই মুহূর্তে জরিমানা দিতে যায়। আমরা জানি যে সিবিএফ কিন্তু নর্মালি এই চুক্তি ভঙ্গ টঙ্গ এইদিকে যাইতে চায় না খুব একটা, বাট এবার যাইতেছে। সুতরাং বোঝাই যাইতেছে যে তাদের যে চিন্তা ভাবনা সেটা অনেক দূর। হয়তো বা এই ওয়ার্ল্ড কাপে যদি ক্লিক না করে তাহলে যেন আমাদের পরের ওয়ার্ল্ড কাপে প্রজেক্টটা থাকে। যেমন আমরা দেখছি টিতে কিন্তু 2018 সালে ক্লিক করে নাই, তারপর আমরা প্রজেক্টটা টানতে টানতে 22 সাল পর্যন্ত নিয়েছিলাম। সুতরাং এখন এই যে একটা আলোচনা যে দীর্ঘমেয়াদী, এখন আপনি 70-71 বছর বয়সী একজন কোচকে নিয়োগ দিতেছেন, তাকে নিয়ে আপনি 75 বয়সে গিয়ে আবার একটা ওয়ার্ল্ড কাপের জন্য প্রজেক্ট করতেছেন কিনা, এটা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের বিষয় থাকে। এই জায়গা থেকে এই যদি লং প্রজেক্টের জায়গায় যায় সেক্ষেত্রে আবার কিন্তু অ্যাবেল পেরেরার নামটাও চলে আসে যে কোনো একটা পসিবিলিটি আছে কিনা, কজ ও কিন্তু রিসেন্টলি ভালো করতেছে। সুতরাং এই একটা পয়েন্টের জায়গা থেকে আমার কাছে মনে হয় জর্জ জেসুস একটু পিছিয়ে যেতে পারে। এখন অনেকেই বলতে পারে যে মরে যাবে, এই করবে, ভাই হায়াত মেয়াদ তো আর কারো হাতে নাই। বাট আপনার তো মাথায় রাখতে হবে যে একজন লোক যখন বয়স হয় আস্তে আস্তে, তো তার কাজের ভিতরে ক্যাপাবিলিটিটা থাকে, মানে আস্তে আস্তে লো হয়, তাই না? একটা রিটায়ারমেন্টের বয়স আছে। সো সবকিছু মিলে ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পেরেরার নামটাও একটু হলে আমাদের আলোচনায় আনা উচিত, বা হয়তো আলোচনায় থাকতে পারে। এখন আরেকটা নাম ছিল জোসে মৌরিনো। জোসে মৌরিনো হলো ধরেন যে কার্লো আনচেলত্তি হয় নাই, জেসুস হয় নাই, তাহলে আসলে জোসে মৌরিনোর দিকে যাবে। তাছাড়া খুব সম্ভবত এই মুহূর্তে যতটুকু রিউমার আমাদের কাছে আছে সেখান থেকে জোসে মৌরিনোকে ওইভাবে ফেভারিটদের লিস্টে রাখা যায় না, যেভাবে আমরা জর্জ জেসুস এবং কার্লো আনচেলত্তিকে রাখতে পারি। এখন কথা হলো যে কার্লো আনচেলত্তির দিকে আসলেই সিবিএফ এর যাওয়া উচিত কিনা, বা সিবিএফ প্রেসিডেন্ট কেন কার্লো আনচেলত্তিকে ড্রিম প্রজেক্ট হিসেবে চিন্তা করতেছে, কেন এখনো কাউকে অফিসিয়াল অফার দিতেছে না, কেন কার্লো আনচেলত্তির জন্য ওয়েট করতেছে। এখন আমরা যদি ফর্ম বিবেচনা করি, অনেকেই বলবো যে কার্লো আনচেলত্তিকে দিয়ে এখন আর হবে না, কার্লো আনচেলত্তি অনেকটাই ব্যাকডেটেড হয়ে গেছে, ওর ফরমেশন বা খেলানোর স্টাইল খুব একটা আহামরি ভালো না। এখন এইটাকে আমি একটু এলাবোরেট করি, এইটাকে আমি একটু আমার মতো করে ব্যাখ্যা করার ট্রাই করি। যারা মনে করতেছেন যে সিবিএফ এর কোচ নিয়োগের প্রক্রিয়াটা কত দূর, সেটা কিন্তু আমি অলরেডি মেনশন করে ফেলছি। সুতরাং আপনি চাইলে এখন এখান থেকে স্কিপ করতে পারেন। বাট যদি মনে করেন যে কার্লো আনচেলত্তিকে আনার পক্ষে আপনি, এবং সেটা আসলে ভ্যালিড কিনা সেটা যদি বোঝার ট্রাই করেন, আমার কাছে মনে হয় যে আমাদের একটু বেশি ডিসকাস করা উচিত। দেখেন, কার্লো আনচেলত্তির দিকে যাওয়ার আগে আমাদের আগে নিজেদের দিকে একটু তাকান। আমাদের নিজেদের বড় সমস্যা কি? আমাদের নিজেদের সব থেকে বড় সমস্যা হলো যে আমাদের যে বড় স্টাররা আছে তাদেরকে আমরা ম্যানেজ করতে পারি না। এটা হলো নাম্বার 1। মানে তারা তাদের মতো করে খেলে, দড়িবালকে তারপরে তিতেকে, এদেরকে দেখার তাদের খুব একটা সময় নেই, তারা দিনেজরে পাত্তাই দেয় না, গুনাই ধরে না। সুতরাং এই জায়গাতে একজন ম্যান ম্যানেজমেন্ট যার খুব ভালো, সেরকম একজন কোচ দরকার, এবং কার্লো আনচেলত্তির থেকে বেটার অপশন আপনি পাবেন না। হয়তো বা আপনি জোসে মরিনোকে মেনশন করতে পারেন, বাট আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে
জোসে মরিনো কিংবা কার্লো আনচেলত্তি এরা বড় স্টারদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করতেছে, তারা জানে যে হাউ টু হ্যান্ডেল দেম। বাট আপনি জর্জ জেসুসের টেকনিক্যালি যতই ভালো হোক, তার সাকসেস যতটাই থাকুক, সে কিন্তু ওইভাবে বড় স্টারদের সাথে কাজ করে নেয়। সুতরাং এই জায়গাতে আমাদের যে মেইন প্রবলেম, যে আমাদের প্লেয়ারদেরকে হ্যান্ডেল করা যাইতেছে না, ওই জায়গা থেকে কিন্তু জর্জ জেসুস কিংবা আবেল পেরেরা এদেরকে আপনি 100% সিওরিটি দিতে পারেন না যে এর আন্ডারে আসলে সবগুলো প্লেয়ার ভালো করবে। ইয়েস, জর্জ জেসুসের যথেষ্ট পরিমাণের পাওয়ার আছে একটা দলকে হ্যান্ডেল করার, বাট আলটিমেটলি দেখেন সে নেইমারের সাথে কাজ করছে, নেইমারকে অ্যাপ্রিসিয়েট করছে রেগুলার বেসিসে, বাট কোনো না কোনো এক জায়গা থেকে এমন একটা কমেন্ট করে ফেলছে যেখানে নেইমারের ইগোতে হার্ট করছে। সুতরাং আপনি যখন একটা প্লেয়ারকে হ্যান্ডেল করতেছেন হঠাৎ করে তারা একটা হার্ট করে ফেলছেন, তখন কিন্তু আপনাদের দুইজনের ভিতরে রিলেশন খারাপ হয়ে যাবে। হঠাৎ করে দেখা গেল ওয়ার্ল্ড কাপের আগে একটা আপনি এমন কথা বলছেন যেখানে আপনার ভিনিসিয়াস বা রদ্রিগো কিংবা রাফিনহা এদের সাথে আপনার মন মালিন্য হয়ে গেল, তখন কিন্তু আলটিমেটলি ব্রাজিলের ক্ষতি হবে। দেখেন আপনি যদি খেয়াল করে দেখেন, কার্লো আনচেলত্তি কিন্তু এইরকম কোনো কমেন্ট করে না, কারণ সে জানে কিভাবে ড্রেসিং রুমটা হ্যান্ডেল করতে হয়। সুতরাং এই যে ম্যান ম্যানেজমেন্টের একটা সমস্যা, এটা কিন্তু কার্লো আনচেলত্তি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবে বলে আমার কাছে মনে হয়, এবং সে ব্রাজিলের বর্তমানে যারা বড় স্টার রদ্রিগো, ভিনিসিয়াস এদেরকে হ্যান্ডেল করে আসতেছে। সুতরাং তার কাছে কিন্তু এগুলো খুব একটা বড় বিষয় হবে না। এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টের দিকে যদি তাকাই যে ব্রাজিলের সমস্যা কি, সেটা দেখবেন যে আমরা সর্বশেষ যে 2014 সালের পর থেকে আমরা কোনো সময়ে দেখি নাই যে একটা প্রপার প্ল্যানিং করে একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে যেখানে সবাইকে দেখেই মনে হয়েছে যে প্রত্যেকজন এই দলটাতে ডিজার্ভ করে। আমরা 2018 সালের ওয়ার্ল্ড কাপে দেখছি অনেক মানে আনকোরা প্লেয়ারদের নিয়ে গেছি। আমরা 2019 সালে হয়তো বা দেখছি যে কোপা আমেরিকা গেছি, বাট স্টিল আমাদের আনকোরা একটা 11 ছিল। তারপরে আমরা বলতে পারি যে 2022 সালের ওয়ার্ল্ড কাপ, 2021 সালের কোপা আমেরিকা, সব ক্ষেত্রেই কিন্তু আমরা কোনো না কোনো এক জায়গায় গিয়ে মনে করছি যে স্কোয়াডটা আরো বেশি বেটার হইতে পারতো। সুতরাং এই যে স্কোয়াড বাছাইয়ের ক্ষেত্রে এখানে আপনি কার্লো আনচেলত্তিকে ডেফিনেটলি আগায় রাখবেন, বিকজ তার থেকে তো ভালো ট্যালেন্ট আপনি আমি জানি না। আপনি যতই চিন্তা করেন যে কার্লো আনচেলত্তি ব্যাকডেটেড হয়ে গেছে, বাট আলটিমেটলি হীরা তো কার্লো আনচেলত্তি থেকে ভালো কেউ চিনবে না। এবং কার্লো আনচেলত্তি যেভাবে ম্যানেজ করে, সে সাথে সাথে তার যে প্লেয়ারদের পোটেনশিয়ালিটিকে কাজে লাগানো, পোটেনশিয়ালিটিকে ঠিকভাবে রেকগনাইজ করা, এগুলো কিন্তু কার্লো আনচেলত্তিকে আমি যতটুকু মনে করি যে আগায় রাখবে। সুতরাং এই যে টিম সিলেকশন, এইটার ক্ষেত্রেও কার্লো আনচেলত্তি বড় ইম্প্যাক্ট রাখতে পারবে। এরপরে আসেন, অনেকেই বলবেন যে ভাই টেকটিক্যাল যে বিষয়টা, মানে রিয়াল মাদ্রিদে ওর অনেক টেকটিক্স কাজে লাগতেছে না। এখন যদি আপনি মনে করে থাকেন যে কার্লো আনচেলত্তি পিওর কোনো টেকটিশিয়ান না, তাইলে ভাই আপনি আসলেই ভুল জগতে বসবাস করতেছেন। ও যদি পিওর টেকটিশিয়ান না হইতো, তাইলে ভাই আপনার ওর নামের পাশে 5টা ইউসিএল থাকতো না। আগের 4টার হিসাব বাদ দেন, গত সিজনে যেভাবে ও এই ইউসিএলটা জিতছে, এটা কিন্তু আমরা ওইভাবে কল্পনা করতে পারি না। আপনার নাম্বার 9 নাই, আপনার মিডফিল্ডে যথেষ্ট পরিমাণে আমরা সংকট দেখছি, আমরা ডিফেন্সে জোড়াতালি দেখছি, তারপরও কিন্তু ম্যাচটা জিততে পারছে, মানে ট্রফিটা হোল্ড করছে। আপনি অলওয়েজ ভাই ভালো খেলে যে ট্রফি জিতবেন ব্যাপারটা এরকম না। আপনি খারাপ খেলেন, খারাপ খেলে দিন শেষে ওয়ার্ল্ড কাপ জিতে দেন, আপনার ওই ওয়ার্ল্ড কাপটা মেইন। আপনি ইউসিএল জিততেছেন ক্লাব হিসেবে, ওইটা মেইন। আপনি সারাদিন ভালো খেলতেছেন, সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে আর জিততে পারতেছেন না, তাহলে আলটিমেটলি ওই ভালো খেলার তো দাম নাই। এখন কিছু কিছু কোচ আছে যাদের খেলা দেখে আপনার চোখে শান্তি মনে হবে, যেমন আমি একদম ক্লিয়ারলি যদি বলি, এখন হান্সি ফ্লিকের খেলা যদি আপনি দেখেন, দেখে মনে হবে চোখের শান্তি। আপনার যদি পিএসজি তে লুইস এনরিকের ম্যানেজমেন্ট দেখেন, আপনি দেখে মনে হবে চোখের শান্তি। কিন্তু এই চোখের শান্তিটা কিন্তু আমরা গত সিজনে রিয়াল মাদ্রিদের খেলায় দেখি নাই। স্টিল তারা কিন্তু ওই ট্রফিটা জিততে পারছে, লা লিগাতে ডিফেন্ড করতে পারছে। সুতরাং আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আপনি চোখের দেখায় যে ট্যাকটিক্সটা দেখতেছেন, ব্যাপারটা ফুটবলটা বা যে ট্যাকটিক্যাল বিষয়টা শুধুমাত্র চোখের দেখায়, চোখের সৌন্দর্যের ভিতরে নেই। প্রত্যেকটা কোচের একটা মাস্টার মাইন্ড প্ল্যান থাকে, ওই মাইন্ড অনুযায়ী যদি দল ভালো খেলে তাহলেই আসলে তারা রেজাল্টটা বের করে আনতে পারে। জোসে মরিনোকে আমরা অনেক সময় গালি দিই যে খেলার ভিতরে কোনো স্টাইল নাই, কিছু নাই, মানে বাস পার্কিং করে বসে থাকে, বাট স্টিল ও তো এই ট্রফিগুলো জিতছে। 21টা ট্রফি একজন কোচ জিতছে ইউরোপের বড় মঞ্চে, সুতরাং তার ওই ক্যাপাবিলিটিটা আছে, তাই না? সুতরাং আপনি ট্যাকটিক্যালি তাদেরকে দুর্বল বলার কোনো সুযোগ আমি দেখি না। এখন যেটা সমস্যা রিয়াল মাদ্রিদে, সেটা হলো যে ওকে প্রপার একটা স্কোয়াড দেওয়া হইতেছে না। দেখেন এই সিজনে কিন্তু গত সিজনের থেকে অবস্থা আরো খারাপ,
মানে আপনি মনে হইতে পারে যে কিলিয়ান এমবাপ্পে আসছে, তাদের নাম্বার 9-এ যে সমস্যা ছিল সেটা একদম পার হয়ে গেছে, হোসেলও দেওয়া হচ্ছিল না, আবার ব্যাকআপে এনরিকো আছে, তার মানে মোটামুটি খুব ভালো একটা অবস্থায় চলে আসছে। ভাই ভালো একটা অবস্থায় চলে আসছে, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার গত সিজনের বেস্ট পারফর্মারদের একজন ছিল টনি ক্রুস। সে টনি ক্রুস চলে গেছে, টনি ক্রুসের ব্যাকআপ কই? টনি ক্রুসের কোনো ব্যাকআপ কিন্তু রিয়াল মাদ্রিদ আনে নাই। যে ব্যাকআপ আস্তে আস্তে তৈরি করা হচ্ছিল বা যাদেরকে চিন্তা করা হচ্ছিল, এক ছিল সেবায়োস আর একটা হলো যে ভালভার্দে। সেবায়োস তো ইনজুর্ড হয়ে গেল, সুতরাং ওর পারফরমেন্সটা আপনি পাইতেছেন না, 1 মাসের মতো হয়ে গেছে, সুতরাং ওর জায়গাটা কেউ ফুলফিল করতে পারতেছে না। আপনি যে ভালভার্দেকে চিন্তা করতেছেন টনি ক্রুসের মতো অবস্থা করবে, সেই ভালভার্দে কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে খেলতেছে ফুল ব্যাক পজিশনে। সুতরাং আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনার মিডফিল্ড যাদেরকে দিয়ে ওই টনি ক্রুসের জায়গাটা পূরণ করতে চাচ্ছেন, তাদেরকে আপনি ফুল ব্যাক পজিশনে খেলাইতেছেন। এট দ্য সেম টাইম আপনার গত মৌসুমের যে কারভাল, যে এত ভালো পারফর্ম করছে, ট্রিমেন্ডাস পারফরমেন্স করছে, সেই কারভালকে আপনি আবার মিস করতেছেন এই সিজনের একদম গোড়া থেকে। সুতরাং এই যে পজিশন ওয়াইজ প্লেয়ার না থাকা, আপনি ডিএম পজিশনে একজন প্রপার মিডফিল্ডার লাগে, যাকে দিয়ে আপনি মনে করেন যে আপনি যেভাবে ফুটবলটা খেলতেছেন, অপোনেন্টের মাঠে গিয়ে যেভাবে খেলতেছেন, কার্লো আনচেলত্তি সবসময় অপোনেন্টের মাঠে যখন যাবে তখন উনি অনেকটাই কাউন্টার বেস ফুটবলটা খেলবেন, যিনি মিডফিল্ডটাকে অতটা কন্ট্রোল করবেন না, বাট ডিফেন্সটাকে সলিড রেখে যখন সুযোগ আসবে আপনি কিলিয়ান এমবাপ্পে, তারপর ভিনিসিয়াস, রদ্রিগো এদেরকে কাজে লাগিয়ে গোল বের করবেন। কিন্তু আপনার এই যে চিন্তাধারা, এই চিন্তাধারায় আপনার সব থেকে ইম্পর্টেন্ট একটা প্লেয়ার ডিএম। এখন আপনি ডিএম পজিশনে খেলাইতে পারতেছেন না, কারণ আপনার চৌমেনের কোনো ব্যাকআপ নেই। আপনি খেলাইতেছেন কামাভিঙ্গারে দিয়ে। কামাভিঙ্গার প্রপার পজিশন কি? ওরে আপনি গত কয়েক সিজন ধরেই খেলাইতেছেন ফুল ব্যাক, খেলাইতেছেন ডিএম পজিশন। ওর আসল পজিশনটা কি? ওর আসল পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার, খুব বড় জোর হইলে মিডফিল্ডার। এখন ওকে যদি ডিএম বলেন, হ্যাঁ আপনার মনে হবে যে খুব ভালো চেষ্টা করতেছে। ভাই একটা ছেলে আপনার যেটা পোটেনশিয়ালিটি, ওটাকে প্রপারলি ইউজ করতে চাইলে আপনাকে তার পজিশনটা দিতে হবে। যেমন ধরেন রদ্রিগোকে আমরা প্রপার ইউজ করতে চাইলে ওকে লেফট উইং দিতে হবে। এখন আপনি কামাভিঙ্গার সেরাটা বাইর করতে চাইলে ওকে মিডফিল্ড পজিশন দেন, ওরে আপনি ওই ডিএম পজিশনে ফালাই রেখে লাভ নাই। ডিএম পজিশনে ফালাই রাখতেছেন, আপনি কাজ করাইতেছেন লুকা মডরিচকে দিয়ে। হ্যাঁ, লুকা মডরিচেরও বয়স হয়ে গেছে, ওই সাপটা স্পষ্ট দেখা যাইতেছে। এখন আপনি ডিএম থেকে প্রপার সাপোর্ট পাইতেছেন না লুকা মডরিচ, তাহলে আপনি লুকা মডরিচের থেকেও সেই রেজাল্টটা পাইতেছেন না। এবং আপনার চিন্তা করতেছেন মেন্ডিকে এখনো ভরসা করতে হইতেছে। আপনার যখন আলাবা একদমই ইনজুরি থেকে ফিরে আসার থেকে ফিকে হয়ে গেছে, তাই স্টিল আপনাকে তার উপরে ভরসা করতে হইতেছে। সুতরাং আপনার ওই যে এমবাপ্পে আছে, ভিনিসিয়াস আছে, এরা তো আপনাকে হয়তো বা 2-1টা ম্যাচ জিতাবে, পার্টিকুলার 2-1টা ম্যাচ জিতাইতেছে। এই কারণেই হয়তো আপনি এখন ইউসিএলে টিকে আছেন, এই কারণে আপনি লা লিগার রেসে আছেন, আপনি হয়তো এই কারণে কোপা দেল রেতে আছেন। বাট ট্রফিটা আলটিমেটলি এখন যখন আপনি জিততে যাবেন, ব্যাক টু ব্যাক যখন জিততে যাবেন, তখন ডেফিনেটলি আপনাকে টিম আরো বেশি স্ট্রং করতে হবে। আপনার অপোনেন্ট প্রতিনিয়ত বড় বড় সাইনিং করতেছেন, আর আপনি মনে করেন যে ফ্রি এজেন্ট হিসেবে কে আসবে ওকে নিয়ে চিন্তা করতেছেন। সুতরাং এই যে চিন্তা ভাবনা, প্রপার স্কোয়াড না পাওয়া, এখন প্রপার একটা স্কোয়াড না পেলে কোচ কিন্তু তার নিজের সেরাটাও দিতে পারে না। সুতরাং কার্লো আনচেলত্তি ওই জায়গায় অনেক বেশি ভুগতেছে। দেখেন হান্সি ফ্লিকের যে বিষয়টা, উনি কিন্তু এসে দেখছেন দলটা অগোছানো, কিন্তু স্টিল উনি দলটাকে ব্যালেন্স করতে পারছে, বিকজ একাডেমির যে প্লেয়াররা আছে তাদেরকে দিয়ে প্রমোট করানো হয়েছে। জাবি আগে প্রমোট করাইছে ওদেরকে, এখন হান্সি ফ্লিক ঘষামাজা দিয়ে দলের সাথে সুইটেবল করতেছে। এখন রিয়াল মাদ্রিদের ওই একাডেমির যে বিষয়টা, এটাও কিন্তু খুব মানে খুব একটা কার্যকরী না আমার কাছে যেটা মনে হয়। বা আপনি যদি রিয়াল মাদ্রিদের হিস্ট্রি দেখেন, বার্সেলোনাতে আপনি অনেক একাডেমির প্লেয়ারদের দেখবেন 1-2টা ম্যাচ খেলার পরে তাদেরকে ডেবো করানো হয়েছিল, 2-3টা ম্যাচের পর তারা আর কই গেছে খবর নাই, অন্য অন্য ক্লাবে গিয়ে পরবর্তীতে আবার সাইন করছে, তখন আমরা বলছি ও তো লা মেসিয়ার, ও তো লা মেসিয়ার। মানে বার্সেলোনা তাদের একাডেমি থেকে যেভাবে, অবশ্যই এটা মানতে হবে বার্সেলোনার একাডেমির থেকে ভালো একাডেমি খুব একটা হয়তো ফুটবল বিশ্বে নাই, বাট তারা যেভাবে প্রমোট করে একটা, তাদের যত সহজে ডেবু করে, রিয়াল মাদ্রিদ কিন্তু অত সহজে ডেবু করায় না। রিয়াল মাদ্রিদ হোল্ড করে যখন একদমই পারে না, দেখেন এসেন্সিওকে সুযোগ দেয় না, যখন একদমই পারতেছে না তখন সুযোগ দিতে বাধ্য হইতেছে। এখন রিয়াল মাদ্রিদের যে বিষয়টা, ম্যানেজমেন্টটা শুধুমাত্র একজন কোচের উপরে ডিপেন্ড করে না, এখানে তাদের ঐতিহ্য, ইতিহাস অনেক কিছু টেনে তারা একটা প্লেয়ারকে ডেবু করায়। এবং ওই কারণে কিন্তু কার্লো আনচেলত্তি নিয়মিত হয়তো বা দেখা যাচ্ছে যে একাডেমির ম্যাচ দেখতেছে, কিন্তু ওইখান থেকে যে যাদেরকে আনা দরকার বা যাদেরকে প্রমোট করা দরকার তাদেরকে ওইভাবে প্রমোট করতে পারতেছে না। সুতরাং কার্লোর জন্য কিন্তু এটাও একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। এখন আসেন যে এত কথা কেন? এত কথা এই কারণে যে
ব্রাজিলে আসলে কিন্তু ওই সমস্যাটা কার্লো আনচেলত্তিকে ফেস করতে হবে না। কার্লো আনচেলত্তির জন্য কিন্তু একটা নির্দিষ্ট স্কোয়াড থাকবে না যে ঠিক আছে আমি একটা সিজনের জন্য এই স্কোয়াড করছি, উইন্টার যে ট্রান্সফার আইতেছে এখানে তো লাভ নাই, কোনো লাভ নাই, বিকজ আমার ফ্রি এজেন্ট কাউকে পাবো না এবং প্যারেস ফ্রি এজেন্ট ছাড়া কাউকে আনবে না। সুতরাং এই যে একটা কি বলবো ব্যারিকেডের ভিতরে পড়ে যাইতেছে, এই জায়গা থেকে কিন্তু কার্লো আনচেলত্তি বের হয়ে আসতে পারবে। উনি যে চিন্তা, যাকে নিয়ে চিন্তা করতেছেন, যে দলটাকে, আপনি একটা দুইটা ম্যাচের পরেই আপনি স্কোয়াড চেঞ্জ করে ফেলতে পারতেছেন। সুতরাং যারা পারফর্ম করতেছে, আপনি মনে করতেছেন ঠিক আছে আমার ব্রুনো গিমারেসকে দরকার, আমার এই দলটার জন্য এখন চুয়ামিনির জায়গায় যদি ব্রুনো গিমারেস হইতো আমার দলটা আরো বেশি পারফরমেন্স করতে পারতো। এখন আপনার চুয়ামিনির জায়গায় আপনি অন্য কাউকে কল করতে পারতেছেন, কিন্তু ন্যাশনাল টিমে কিন্তু আপনি ব্রুনো গিমারেসকে কল করতে পারতেছেন, আপনি সান্তোসকে কল করতে পারতেছেন, আপনি এডারসনকে কল করতে পারতেছেন। মানে আপনার কাছে ওই সুযোগটা আছে। আপনি ওয়ার্ল্ড কাপ যখন খেলতে যাবেন তখন 12-13টা ম্যাচ বা 7-8টা ম্যাচ, ওইটার জন্য আপনি একটা স্কোয়াড তৈরি করা কোনো বিষয় নাই। কেবল কার্লো আনচেলত্তি কিন্তু এই যে টুর্নামেন্ট যেগুলোতে নকআউট স্টেজ থাকে, এইগুলোতে কিন্তু দেখবেন কার্লো আনচেলত্তির প্রোগ্রেস খুব ভালো হয়। উনি হয়তো লিগ পর্যায়ে অতটা ভালো না, কিন্তু এইসব টুর্নামেন্ট আপনি যদি দেখেন যেগুলোতে আস্তে আস্তে করে নকআউটে আগাইতে হয়, এগুলো কিন্তু ওই ফ্রেজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করে এবং আপনি ওয়ার্ল্ড কাপের 2-3টা ম্যাচের পরে ওই ফ্রেজে চলে যেতেছেন। সুতরাং বোঝা যাইতেছে যে কার্লো আনচেলত্তি যখন ওই অপরচুনিটি গুলো পাবে এবং ওই অপরচুনিটি গুলো পেলে সে কি করতে পারে সেগুলো আপনারা দেখছেন। তারা ভিনিসিয়াসকে যেখানে আমরা দেখছি যে পারফর্ম করতে পারে না, সেখানে কিন্তু ভিনিসিয়াস রেগুলার বেসিস পারফর্ম করছে এই কার্লো আনচেলত্তির আন্ডারে। এই যত ব্রাজিলিয়ানের ক্ষেত্রে বলেন, নাজারিও থেকে শুরু করে দিনহো, কাকা, সবাই কিন্তু এই নাজারিও কার্লোর আন্ডারে পারফর্ম করছে। সুতরাং আমার কাছে মনে হয় না যে রিয়াল মাদ্রিদের বর্তমান ভরাডুবির সাথে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্যাল কোনো সম্পর্ক আছে, বা ট্যাকটিক্যালি দুর্বল দেখে রিয়াল মাদ্রিদ এই ভরাডুবির ভিতরে পড়তেছে। আপনার কাছে পোটেনশিয়াল প্লেয়ার নাই, আপনাকে ওইভাবে ইউজ করতে পারতেছেন না, মানে ইউজ করতে চাইতেছেন, ইউজ করার মতো অবস্থায় নাই, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফলাফল পাবেন না। এটা দোষটা কার্লো আনচেলত্তির থেকে পেরেজের বেশি আমার কাছে যেটা মনে হয়। বা রিয়াল মাদ্রিদের যে ম্যানেজমেন্ট, যারা স্কাউটিং করতেছে প্লেয়ারদের, তারা কবে ট্রেন্ড আসবে ওর জন্য বসে আছে, কারবালের কোনো ব্যাকআপ নেই। সো এইভাবে হলে তো চলে না। কিন্তু ব্রাজিলের ওই সুযোগটা আছে। ব্রাজিলের আমি যতটুকু মনে করি প্লেয়ারদের ম্যানেজ করা, প্লেয়ারদের পোটেনশিয়াল যে পারফরমেন্স সেটাকে বের করে আনা, তারপরে প্লেয়ারদের নিয়ে সুন্দর একটা স্কোয়াড ঘোষণা করা, যথেষ্ট পরিমাণ প্লেয়ার আমাদের আছে এবং ওয়ার্ল্ড কাপের জন্য যে আমাদের প্ল্যানিং সেটাকে যদি কার্যকর করতে চাই, সেক্ষেত্রে হয়তো অন্য যে কোনো কোচের থেকে এই মুহূর্তে কার্লো আনচেলত্তি বেটার অপশন। এবং এই কারণে আমার কাছে মনে হয় সিবিএ প্রেসিডেন্ট খুব সম্ভবত কার্লো আনচেলত্তির জন্য ওয়েট করতেছেন। এবং আমি স্টিল মনে করতেছি যে কার্লো আনচেলত্তি যদি আর্সেনালের কাছে নেক্সট ম্যাচে 5টাও খায়, স্টিল হি ইজ দ্য বেস্ট কোচ ফর ব্রাজিল রাইট নাও। সো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।